প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি রেখা আক্তার, সহকারী শিক্ষক, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। আমার অধ্যায়টির নাম হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসা। মালিকানা ভিত্তিতে ব্যবসার আমার আজকের আলোচ্য বিষয়বস্তুগুলো হচ্ছে, 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ। 2 নম্বরে আছে মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। 3 নম্বরে আছে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। অর্থাৎ আজকে আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ কি কি সে সম্পর্কে জানবো এবং ব্যবসায় এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, এর বৈশিষ্ট্য এবং এর থেকে কি সুবিধা অসুবিধা আছে সে সম্পর্কে আমরা জানবো। আরও জানবো অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই জানি যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য, দ্রব্য, সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং এর সহায়ক অর্থনৈতিক যাবতীয় বৈধ কার্যাবলীকেই বলা হয় ব্যবসায়। আমরা ব্যবসায়ের সংজ্ঞাটি এর আগে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে জেনেছি। আবারও আমি বলছি, ব্যবসায়ের সংজ্ঞাটি কি, ব্যবসায় কাকে বলে। সেটি হচ্ছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য, দ্রব্য, সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং এর সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই বলা হয় ব্যবসা। আর ভোক্তার বিভিন্নমুখী চাহিদা, মালিকানা, ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব, আকার ও বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার ব্যবসায়ী সংগঠনের সৃষ্টি হয়। কি, ভোক্তার বিভিন্নমুখী চাহিদা, মালিকানা, ব্যবসায়ী নিজস্ব মনোভাব, আকার, বৈশিষ্ট্যের ওপর ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন সংগঠন সৃষ্টি হয়। ব্যবসার বিভিন্ন প্রকার সংগঠনের সৃষ্টি হয়। মুনাফা অর্জনের সাধারণ উদ্দেশ্যের মধ্যে এগুলোর মিল থাকলেও প্রকৃতি, বৈশিষ্ট্য ও আওতা, আয়তন ও কার্যক্ষেত্রের ভিত্তিতে এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 5টি প্রকারভেদ আছে। সেগুলো হচ্ছে, ব্যবসায় সংগঠনকে 5টি প্রকারে ভাগ করা হয়েছে, 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, তারপরে আছে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, আরেকটি আছে 4 নম্বর হচ্ছে সমবায় সমিতি, 5 আছে রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে আমরা ব্যবসায়ী সংগঠনের দিক থেকে কয় ভাগে ভাগ করলাম? ব্যবসায়ীকে 5 ভাগে। কি কি? এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, 4 নম্বর হচ্ছে সমবায় সমিতি, 5 হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসা কি? এক মালিকানা ব্যবসা কি এই সম্পর্কে আমরা জানব। এক মালিকানা ব্যবসায় বলতে আমরা সাধারণত বুঝি যে ব্যবসায় একজন মাত্র মালিক নিজেই পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, দেখাশোনা করে, সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। যে ব্যবসায় একজন মাত্র মালিক নিজেই কি পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এটা আমরা সাধারণভাবে জানি। এছাড়াও এর একটি সংজ্ঞা আছে যে সাধারণভাবে একজন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। আমরা সংজ্ঞাটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম বের করো এবং সংজ্ঞাটি সবাই লিখে নাও যার যার খাতায়।
পাচ্ছ এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসা হচ্ছে সাধারণভাবে একজন ব্যক্তি ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত ও তাহলে সংজ্ঞাটি আমরা দেখলাম। দেখো এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা কি? সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসার গঠন প্রক্রিয়া। এক মালিকানা ব্যবসার গঠন প্রক্রিয়ার মধ্যে কয়েকটি পয়েন্ট আছে যেগুলোর মাধ্যমে এর গঠন প্রক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন এক মালিকানা ব্যবসায় গঠন করা অত্যন্ত সহজ, কারণ এটি একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত এবং তার সে একাই নিয়ন্ত্রণ করে এবং একাই পরিচালনা করে, একাই সে দায় বহন করে এবং আবার একাই তার সমুদয় মুনাফা ভোগ করে। এজন্য এক মালিকানা ব্যবসায় গঠন করা সহজ। সে তার ইচ্ছে স্বাধীন মতো এই ব্যবসাটি গঠন করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। এছাড়াও এক মালিকানা ব্যবসায় আইনগত কোনো বাধা প্রক্রিয়া থাকে না, যেমন যে আইনি বিভিন্ন ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় কিংবা বিভিন্ন অনুমতিপত্র অনুমোদন নিতে হয়, এগুলোর কোনো ঝামেলা থাকে না। এজন্য এক মালিকানা ব্যবসায় গঠন করা খুবই সহজ এবং আইনগত এর কোনো ঝামেলা থাকে না। এরপরে আছে এক মালিকানা ব্যবসার আয়তন হয় ছোট। যেমন দেখা যায় গ্রামগঞ্জে কিংবা বাড়ির আশেপাশে বিভিন্ন ছোট ছোট দোকানপাট, যেমন চায়ের দোকান, পানের দোকান, এরপরে আছে সবজির দোকান, এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসা। এগুলোর আয়তন ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে, ছোট আকৃতির হয়ে থাকে। এরপরে দেখা যায় এটির ক্ষেত্র নির্বাচনে কোনো ঝামেলা থাকে না। যেমন এই এক মালিকানা ব্যবসায়টি যেখানে সেখানে কি গড়ে তুলতে পারে। যেমন এই যে একটু আগে আমি বললাম, গ্রামগঞ্জে, হাট বাজারে, বাড়ির আশেপাশে ছোটখাটো ব্যবসায় নিয়ে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত করা যায়। এরপরে এক মালিকানা ব্যবসায় ইউরোপ ও আমেরিকাতে এর শতকরা 80% লোকই এই কাজে নিয়োজিত। এক মালিকানা ব্যবসায় কি নিয়োজিত, ইউরোপ আমেরিকার 80% লোকে এক মালিকানা ব্যবসায় নিয়োজিত। তো আমরা জেনে নিলাম এক মালিকানা ব্যবসায় সংজ্ঞা এবং এর গঠন প্রক্রিয়া। এবার আমরা জানবো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যগুলো কি কি? আমি সংজ্ঞাটি মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এটি খাতায় উঠিয়েছো। বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক
পরিচালনা। একক পরিচালনা, এটি দেখে আমরা কি মনে করছি যে একক পরিচালনা। এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক একজন মাত্র থাকে, তো সে কি করে একক নিজেই কি তার ব্যবসায় পরিচালনা করে থাকে, এককভাবেই তার ব্যবসা পরিচালনা করে থাকে। এজন্য একক পরিচালনা এক মালিকানা ব্যবসার একটি বৈশিষ্ট্য। 2 নম্বরে হচ্ছে সহজ গঠন। গঠন, এক মালিকানা ব্যবসায় গঠন করা খুবই সহজ, কারণ এটি একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত এবং এর কোনো আইনগত কোনো ঝামেলা থাকে না এবং স্বল্প মূলধন নিয়ে এই এক মালিকানা ব্যবসায় শুরু করা যায় এবং নিজের ইচ্ছে স্বাধীন মতোই কি এর স্থায়িত্ব বিধান করা হয় যে আমি এই ব্যবসাটি 1 বছর করবো কিংবা 2 বছর করবো বা 5 বছর করবো, 10 বছর করবো, সেটা তার মালিকের উপর নির্ভর করে। মালিক তার ইচ্ছে স্বাধীন মতো সিদ্ধান্ত গ্রহণ করে এবং ইচ্ছে স্বাধীন মতো নিয়ন্ত্রণ করে। এজন্য এক মালিকানা ব্যবসা গঠন করা খুবই সহজ। এক মালিকানা ব্যবসার একটি অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার যাব 3 নম্বর বৈশিষ্ট্যে। আমার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মূলধন। স্বল্প মূলধন, এক মালিকানা ব্যবসায় গঠন করতে অধিক মূলধনের প্রয়োজন হয় না। স্বল্প মূলধনের মাধ্যমে এক মালিকানা ব্যবসায় গঠন করা যায়। এই জন্য এক মালিকানা ব্যবসায় মালিক তার নিজস্ব পুঁজি কিংবা প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা করে বা সংগ্রহ করে এক মালিকানা ব্যবসায় স্বল্প মূলধন নিয়ে গঠন করতে পারে। এরপরে আছে 4 নম্বর বৈশিষ্ট্য ক্ষুদ্র আয়তন। এক মালিকানা ব্যবসায় যেহেতু যে কোনো জায়গায় গঠন করা যায়, যেমন গ্রামগঞ্জে, হাট বাজারে, বাড়ির আশেপাশে, এজন্য এর আয়তন খুব একটা বেশি বা বৃহৎ আকারের হয় না, এর আয়তন হয় ক্ষুদ্র আকারের। যেমন চায়ের দোকান, পানের দোকান, সবজির দোকান, তারপর দেখা গেছে যে বিভিন্ন যে ছোট ছোট খুচরা জিনিসপত্র যে পাওয়া যায় সেই দোকানগুলো, এগুলো বৃহৎ আয়তনের হয় না, এগুলো হয় ক্ষুদ্র আয়তনের। এজন্য এই ক্ষুদ্র আয়তন এক মালিকানা ব্যবসার একটি অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার আমাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একক ঝুঁকি বহন। একক ঝুঁকি বহন, যেহেতু এক মালিকানা ব্যবসায় সে তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করে, একাই পরিচালনা করে, সেহেতু তার প্রতিষ্ঠানে বা তার ব্যবসায় যত প্রকার ঝুঁকি হবে তার এককভাবে সকল ঝুঁকি বহন করতে হবে। এই জন্য একক ঝুঁকি বহন এক মালিকানা ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য। এবার আছে আইনগত বৈধতা। আইনগত বৈধতা, এক মালিকানা ব্যবসা আইনগত বৈধতা মেনে এ ব্যবসা পরিচালনা করার গুরুত্ব বহন করে না। এজন্য আইনগত কোনো ঝামেলা পোহাতে হয় না। এজন্য আইনগত বৈধতা এক মালিকানা ব্যবসার একটি বৈশিষ্ট্য। এরপরে আছে 7 নম্বর আছে অসীম দায়। অসীম দায়, এই ব্যবসায় সকল প্রকার দায় মালিকের একাই বহন করতে হয়। এজন্য এই ব্যবসার দায়টা
কখনো কি বন্টন হয় না, ভাগ হয় না। যেমন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বলা যায় যে এখানে অনেক অংশীদার থাকে এবং তাদের ব্যবসায় যদি কোনো প্রকার যে দায় দেখা দিলে তারা একদম সমানভাবে যার যার দায়গুলো বহন করে। কিন্তু এক মালিকানা ব্যবসায় সকল প্রকার দায় যদি অধিক দায় থাকে সেই দায়গুলো একভাবে মালিকের নিজেকেই বহন করতে হয়। এর জন্য এক মালিকানা ব্যবসায় অসীম দায় একটি বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমুদায় মুনাফা ভোগ। সমুদায় মুনাফা ভোগ অর্থাৎ ব্যবসার সকল মুনাফা মালিক একাই ভোগ করতে পারবে। এরপরে আছে 9 নম্বর হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব এক মালিকানা ব্যবসায় মালিক কি করে, ব্যবসায় স্থায়িত্ব মালিকের উপর নির্ভর করে। সে চাইলে তার ব্যবসায়টি অধিক সময় বা দীর্ঘ সময় টিকিয়েও রাখতে পারে এবং চাইলে সে ব্যবসায় থেকে সে বিরূপ সাধন ঘটাতে পারে। চাইলে সে তার ব্যবসায়কে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত নিয়ে যেতে পারে। আবার সে চাইলে তার ব্যবসায় ইচ্ছে স্বাধীন মতো বিরূপ সাধন ঘটাতে পারে। এজন্য ব্যবসায় স্থায়িত্ব মালিকের উপর নির্ভর করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। একে একে 9টি বৈশিষ্ট্য আমরা পেলাম। প্রথমটি হচ্ছে 1 নম্বর হচ্ছে দেখো একক পরিচালনা, 2 নম্বর হচ্ছে সহজ গঠন, 3 নম্বর হচ্ছে স্বল্প মূলধন, 4 নম্বর হচ্ছে ক্ষুদ্র আয়তন, 5 নম্বর হচ্ছে একক ঝুঁকি বহন, 6 নম্বর হচ্ছে আইনগত বৈধতা, 7 নম্বর হচ্ছে অসীম দায়, 8 হচ্ছে সমুদায় মুনাফা ভোগ, 9 হচ্ছে স্থায়িত্ব। তাহলে আমরা এতক্ষণে এক মালিকানা ব্যবসার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এর গঠন প্রণালী সম্পর্কে জানলাম। আমরা নিশ্চয়ই তাহলে এক মালিকানা ব্যবসায় এখন ব্যাখ্যা করতে পারবো যে যদি আমাদের পরীক্ষা এরকম আসে যে কোনো অনুচ্ছেদে থাকে, একটা অনুচ্ছেদ দেওয়া থাকলো বা একটি প্যাসেজের মতো দেওয়া থাকলো যে এটি কোন ধরনের ব্যবসায়, সকল প্রকার বৈশিষ্ট্য ইনক্লুড করে দিয়ে যদি বলে এটি কোন ধরনের ব্যবসায়, তখন আমরা যদি এক মালিকানা ব্যবসার সবারই জানি যে এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক থাকবে এবং ব্যবসার সকল ঝুঁকি, দায় এবং মুনাফা মালিক একাই বহন করবে, একাই ভোগ করবে এবং পরিচালনার ক্ষেত্রে, নিয়ন্ত্রণ ক্ষেত্রে একাই নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। আবার দেখা যায় যে একাই সিদ্ধান্ত গ্রহণ করবে। আবার ক্ষুদ্র আয়তনে ছোট, এই ধরনের যদি কোনো বৈশিষ্ট্যগুলো পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটি এক মালিকানা ব্যবসা। তাহলে আমরা এক মালিকানা ব্যবসার সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার জানবো এক মালিকানা ব্যবসায়ের সুবিধা। তার আগে আমরা জেনে নেব এক মালিকানা ব্যবসার ক্ষেত্রগুলো কোন কোন ক্ষেত্রসমূহ এক মালিকানা ব্যবসার জন্য উপযুক্ত ক্ষেত্র সেই সম্পর্কে জানলাম। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ। এক মালিকানা ব্যবসার উপযুক্ত কি ক্ষেত্রসমূহ, এই উপযুক্ত ক্ষেত্রগুলো কি কি এই সম্পর্কে এখন আমরা জানবো। প্রথমত জেনে নিন যে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে প্রাচীনতম একটি ব্যবসায়। এটি অনেক আগে থেকেই প্রচলন হয়ে এসেছে আমাদের দেশে। বিশ্বের উন্নত, অনুন্নত, উন্নয়নশীল দেশে সকল দেশেই এটি স্বীকৃত। প্রাচীন ব্যবসায় হলেও বর্তমান বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে এখনো সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় হিসেবে টিকে আছে এক মালিকানা ব্যবসায়। তাহলে আমরা জানলাম যে এক মালিকানা ব্যবসায় একটি
অতি প্রাচীনতম একটি ব্যবসায়, যা আমাদের দেশে অনেক আগে থেকে এর প্রচলন শুরু হয়ে এসেছে। বিশ্বের উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশে এই এক মালিকানা ব্যবসায় জনপ্রিয় হিসেবে আছে এবং বর্তমানে দেখা যায় বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে এক মালিকানা ব্যবসায় টিকে আছে, জনপ্রিয় ব্যবসা হিসেবে টিকে আছে। এরপরে এক মালিকানা ব্যবসায় কিছু বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আছে। আর এর উপযুক্ত ক্ষেত্রগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, উপযুক্ত, কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়টি গঠন করা উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়, সে সম্পর্কে এখন আমরা জানব। তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায় দেখো আছে, বইয়ের 38 পৃষ্ঠায় আছে নিচের দিকে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। সবাই বইটা বের করে বইতে দেখো, একে একে 10টি পয়েন্ট আছে, এর উপযুক্ত 10টি ক্ষেত্র সম্পর্কে আমরা জেনে নিই। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম পয়েন্টটিতে কি আছে। প্রথমে আছে, 1 নম্বরে আছে, অনেকেই আছেন যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। সত্যি অনেকের দেখা যায় যে ব্যবসা করার ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ নেই, কিন্তু তাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই, কিন্তু ব্যবসায় করতে আগ্রহী। আত্মকর্মসংস্থানে উদ্যোগে এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত। এই যে বললাম যে অনেকেই আছে যাদের পর্যাপ্ত অর্থ নেই, কিন্তু তারা ব্যবসায় করতে অধিক আগ্রহী। এদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে আত্মকর্মসংস্থানের উদ্যোগে হাজার হাজার লোক দেখা যায় এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হিসেবে এটা বেছে নিতে পারে। যেমন আছে দেখো, চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান, এসবের জন্য কিন্তু অধিক পরিমাণে মূলধনের প্রয়োজন হয় না। স্বল্প মূলধন নিয়ে কিন্তু এই ব্যবসায় শুরু করা যেতে পারে, শুধুমাত্র নিজ উদ্যোগে। এজন্য যাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই, তারা কিন্তু এ ধরনের ব্যবসায়গুলো বেছে নিতে পারে, কিংবা এগুলো তাদের উপযুক্ত ক্ষেত্র হিসেবে চিহ্নিত করতে পারে। এরপরে আছে দেখো 2 নম্বরে আছে 39 পৃষ্ঠার 2 নম্বরে আছে যে এমন কিছু ব্যবসায় আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না। সে জাতীয় ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী হিসেবে বিবেচিত হয়। কি এমন কিছু ব্যবসা আছে যার জন্য অধিক অর্থের প্রয়োজন পড়ে না, কিন্তু সে জাতীয় ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি উপযোগী হিসেবে বিবেচিত হয়। যেমন কি কি দেখো, পানের দোকান, সবজির দোকান, এগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে অর্থ লাগে না, কিন্তু এগুলো যাদের জন্য, যারা ব্যবসায় করতে আগ্রহী, তাদের জন্য এই পানের দোকান, সবজির দোকান, এগুলো তারা স্বল্প অর্থ নিয়ে কিন্তু এগুলো শুরু করতে পারে। এরপরে আছে 3 নম্বরে আছে যে সকল ব্যবসায় ঝুঁকি একেবারেই কম, সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসা উপযুক্ত। যে সকল অনেকে আছে যে ঝুঁকি বহন করতে চায় না, ঝুঁকি নিতে চায় না, ঝুঁকি এড়িয়ে চলতে চায়, এদের জন্য এক মালিকানা ব্যবসায় বলবো একটি উপযুক্ত ব্যবসা হিসেবে বিবেচিত। কারণ এক মালিকানা ব্যবসায় অধিক ঝুঁকি থাকে না, থাকে কিন্তু স্বল্প পরিমাণে থাকে, অধিক ঝুঁকি থাকে না। কারণ এক্ষেত্রে তার দায় কম, ঝুঁকি কম, আবার দেখা যায় যে মুনাফার পরিমাণও কম থাকে, এজন্য ঝুঁকির পরিমাণ তেমন থাকে না। আমরা কিন্তু এর আগেও জেনেছি যে যে ব্যবসায় যত বেশি ঝুঁকি, সে ব্যবসায় তত বেশি মুনাফা। অর্থাৎ ঝুঁকির পরিমাণ যেখানে কম থাকবে, সেখানে কিন্তু মুনাফার পরিমাণও কম থাকবে। এজন্য যারা ঝুঁকি নিতে একদমই আগ্রহী না, তাদের জন্য আছে দেখো, তারা দেখা যায় বিভিন্ন ধরনের এই ধরনের দোকানগুলো দিতে পারে। যেমন চালের দোকান, ঔষধের দোকান, এই ব্যবসায় কিন্তু ঝুঁকি নেই। চালের দোকান, ঔষধের দোকান, এটি কিন্তু একদম গুরুত্বপূর্ণ পণ্যদ্রব্য, যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগবেই। এর প্রয়োজন আমাদের নেই বলে এটা অস্বীকার করলে হবে না, কারণ চাল, ডাল এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, এগুলো আমাদের প্রয়োজন। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে কোনো ঝুঁকি নেই যে এগুলো আমাদের অপচয় হয়ে গেলে এগুলো বিক্রি হবে না, আমরা অর্থ উপার্জন করতে পারবো না, এরকম কোনো ধরনের ঝুঁকি নেই। এবার বলা যায় ঔষধের
ক্ষেত্রের জন্য ঔষধ গুরুত্বপূর্ণ একটি পণ্য, যা ঔষধ মানুষকে কি করে, বিভিন্ন রোগ প্রতিরোধ শরীর রোগ প্রতিরোধ বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে তাদেরকে মুক্তি দান করে। এজন্য এগুলো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পণ্যদ্রব্য, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। এক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে হয় না, এক্ষেত্রে কোনো ঝুঁকি নিয়ে কোনো চিন্তিত হয় না। যারা ঝুঁকি নিতে আগ্রহী না তারা কিন্তু এই ধরনের ব্যবসায়গুলো শুরু করতে পারে। এবার আমাদের 3 নম্বর পয়েন্টে হচ্ছে, দেখো কিছু কিছু ব্যবসা আছে যেগুলোর প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ এলাকা বা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকের নিকট সীমাবদ্ধ। সেসব পণ্য বা সেবার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত। যেমন স্কুলের সামনে বই খাতার দোকান, কোনো শিল্প কারখানার কারখানার সামনে রেস্টুরেন্ট। এই যে দেখো এখানে যারা ব্যবসা করতে আগ্রহী, অর্থাৎ যেই পণ্যটি অতি দরকারি বা অতি প্রয়োজনীয় স্থান হিসেবে, যেমন স্কুল কলেজের সামনে কি ধরনের আমরা ব্যবসা শুরু করতে পারি। স্কুল কলেজের সামনে নিশ্চয়ই আমরা বইয়ের দোকান, খাতা কলমের দোকান এসব রাখলে কি হয়, এখানে তাদের এক্ষেত্রে গুরুত্বটা বৃদ্ধি পায়। নিত্য প্রয়োজনীয় বই খাতা কলম পড়াশোনার জন্য এগুলো খুবই দরকারি, এগুলো লাগবে। এজন্য কি ক্ষেত্র হিসেবে এই স্থানের ক্ষেত্রে আমরা এই দোকানগুলো রাখতে পারি। আবার দেখা যায় যে বিভিন্ন শিল্প কারখানার সামনে রেস্টুরেন্ট, গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যেমন রেস্টুরেন্টের শিল্প কারখানার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রেস্টুরেন্টের ক্ষেত্রে, যেমন দেখা যায় তাদের খাবারের চাহিদা থাকলে তারা রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারে, কিনে খেতে পারে। এজন্য এক একটা ক্ষেত্রে মানে ব্যবসায় থেকে নিয়ে জড়িত এবং সেগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত। 5 নম্বরে আছে, দেখো পচনশীল জাতীয় পণ্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি আমাদের ব্যবসায় সাধারণত মালিকানা ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। পচনশীল পণ্য যেগুলো কি, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি ব্যবসায় সাধারণত মালিকানা ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই ব্যবসা কেউ চাইলে শুরু করতে পারে। 6 নম্বর আছে, দেখো ডাক্তার, প্রকৌশল, আইন ব্যবসায়ের মতো ক্ষুদ্র আকারের পেশাভিত্তিক ব্যবসায়, প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায় যেমন লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার ইত্যাদি সাধারণ এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এরপরে আছে 7 নম্বরে, অনেক পণ্য আছে যেগুলোর চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ, ফ্যাশনের উপর নির্ভরশীল। যে সকল পণ্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি উপযুক্ত, যেমন দর্জির দোকান। তারপরে আছে 8 নম্বর আছে, যেসব ব্যবসায় প্রদত্ত পণ্যদ্রব্য সেবার সাথে ব্যক্তির বা মালিকের নৈপুণ্য, শিল্পকর্ম, সুনাম জড়িত থাকে, সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি উপযুক্ত। যেমন চিত্রকর্মের দোকান, ছবি তোলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান। 9 নম্বরে আছে, কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযুক্ত। যেমন ধানের ব্যবসায়, আলু ব্যবসায়, কাঁচামালের ব্যবসায়। 10 নম্বরে আছে, দেখো স্থানীয় বা জাতীয় পর্যায়ে বই, খাতাপত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসায়ের জন্য একক মালিকানা ভিত্তিক ব্যবসায় একক মালিকানা হিসেবে বেশি উপযুক্ত। এরপরে দেখো, তাহলে আমরা উপরোক্ত বিষয়গুলো থেকে জানতে পারলাম এক মালিকানা ব্যবসায় কি কি ক্ষেত্রগুলো আছে এবং কোন কোন ক্ষেত্র কোন কোন ব্যবসায়ের জন্য, কোন কোন ব্যবসায়ীর জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা জেনে নিলাম যে যার পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই সে কী ধরনের ব্যবসাটি শুরু করতে পারে। এবার আবার জানলাম যে কেউ আছে যেমন ঝুঁকি নিতে চায় না, ঝুঁকি এড়িয়ে চলতে চায়, তার জন্য কী ধরনের ব্যবসায় আছে। আবার জানলাম যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে কী ধরনের ব্যবসায় তার জন্য উপযুক্ত আছে, সেই ক্ষেত্রগুলো আমরা জানলাম। একে 10টি ক্ষেত্র আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো এক মালিকানা ব্যবসায়ের কিছু
মালিকানা ব্যবসায়ের সুবিধা। কি কি সুবিধা? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কি কি সুবিধা ভোগ করতে পারি, এই সুবিধাগুলো এখন আমরা জানব। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কি কি সুবিধা আছে? প্রথম সুবিধা হচ্ছে সহজ গঠন। এটি আমাদের এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সহজ গঠন এটি এক মালিকানা ব্যবসায়ের একটি সুবিধা। যেমন সহজ গঠন এক মালিকানা সুবিধা কি হবে? কারণ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক এককভাবে প্রতিষ্ঠিত করে, তার ব্যবসায় পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে, এবং এতে কোনো আইনগত কোনো ঝামেলা থাকে না এবং আয়তনে ক্ষুদ্র স্বল্প মূলধন নিয়েই এই ব্যবসা শুরু করা যেতে পারে। এজন্য এই ব্যবসা গঠন করা খুবই সহজ, অত্যন্ত সহজ। এজন্য এর সহজ গঠন এক মালিকানা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এরপরে আছে 2 নম্বর আছে আইনগত ঝামেলা নেই। আইনগত ঝামেলা নেই এক মালিকানা ব্যবসায়, আইনগত কোনো ঝামেলা নেই যে আইনের বৈধতা মেনে এই ব্যবসাটি শুরু করতে হবে বা কি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, অনুমতি সরকার কর্তৃক অনুমতি পত্র নিতে হবে, এরকম কোনো ঝামেলা নেই। এজন্য এক মালিকানা ব্যবসায় এটি অন্যতম একটি সুবিধা। তারপরে আছে গোপনীয়তা রক্ষা। গোপনীয়তা রক্ষা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এ ধরনের ব্যবসায় যত প্রকার তথ্য আছে, গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ব্যবসায়ের মধ্যে ব্যবসার ভিতরে অন্তর্ভুক্ত রাখতে হয়, এরকম তথ্য মালিক গোপনীয় রাখতে পারে। যেমন এক্ষেত্রে যেহেতু মালিক একাই তার ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, সেহেতু এই ব্যবসার ক্ষেত্রে যে যাবতীয় গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, গোপনীয় তথ্য, সেগুলো মালিক গোপনীয়তা রক্ষা করতে পারে। এর জন্য এটি এক ধরনের একটি বৈশিষ্ট্য। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে একাধিক মালিক থাকলে দেখা যায় যে এর গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য গোপনীয়তা রক্ষা এক মালিকানা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে দেখো মালিকের স্বাধীনতা। মালিক তার ইচ্ছে মতোই এই ব্যবসায় গঠন করতে পারে, আবার বিরোধ সাধন করতে পারে, তার ইচ্ছে মতন এই ব্যবসায় বা স্বাধীন মতো এই ব্যবসা পরিচালনা করতে পারে। এজন্য মালিকের স্বাধীনতা এই ব্যবসায় এক মালিকানা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এরপরে আছে 5 নম্বরে আছে দেখো মুনাফা ভোগ। মুনাফা ভোগ এই ব্যবসায়ের সকল মুনাফা মালিক যত মুনাফা অর্জন করবে বা অর্জিত হবে, সকল মুনাফা কি মালিক একাই ভোগ করবে। এজন্য এটি একটি সুবিধা। এক্ষেত্রে মুনাফা বন্টন হয় না বা ভাগ করতে হয় না, একাই সকল মুনাফা ভোগ করতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই ব্যবসার ক্ষেত্রে দেখা যায় মালিক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার একদম পুরোপুরি স্বাধীনতা আছে। সিদ্ধান্ত
তার ইচ্ছে স্বাধীন মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আবার আছে কি স্বল্প পুঁজি। স্বল্প পুঁজি এই ব্যবসা শুরু করার জন্য অতি পুঁজির প্রয়োজন পড়ে না। স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসায় শুরু করা যেতে পারে। আট নম্বর হচ্ছে বিরোধ সাধন। মালিক তার ইচ্ছে মতো এই ব্যবসায় শুরু করতে পারে, আবার ইচ্ছে মতো এই ব্যবসায় বিরোধ সাধন ঘটাতে পারে। এজন্য এটি এক মালিকানা ব্যবসার একটি সুবিধা। তো আমরা একে একে 8টি সুবিধা জেনে নিলাম। এক মালিকানা ব্যবসায়ের 8টি সুবিধা সম্পর্কে আমরা জানলাম এবং এর বিস্তারিত আলোচনা জানলাম। আমাদের প্রথমটি হচ্ছে কি সহজ গঠন, 2 নম্বর আইনগত ঝামেলা নেই, 3 নম্বর হচ্ছে গোপনীয়তা রক্ষা, 4 হচ্ছে মালিকের স্বাধীনতা, 5 মুনাফা ভোগ, 6 দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, 7 স্বল্প পুঁজি, 8 বিরোধ সাধন। এখন আমরা জেনে নিব এক মালিকানা ব্যবসায় যেহেতু একদিকে সুবিধা আছে অপর দিকে অসুবিধা থাকবে, যার উপকারিতা আছে তার অপকারিতাও আছে। এখন আমরা জেনে নিব এক মালিকানা ব্যবসায় অসুবিধাগুলো কি কি। প্রথমে আছে এক মূলধন সংকট। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মূলধন সংকট একটি গুরুত্বপূর্ণ একটি অসুবিধা, একটি বাধা। দেখা যায় যে মালিকের নিজস্ব কোনো পুঁজি না থাকলে তার মূলধনের সংকট দেখা দিতে পারে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক প্রধানত নিজস্ব পুঁজি নিয়ে বা নিজস্ব মূলধন নিয়ে ব্যবসাটি শুরু করতে যায়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে মালিকের নিজস্ব পুঁজি বা মূলধনের অভাব দেখা দিলে মূলধন সংকট একটি বিরাট বাধা হিসেবে দাঁড়ায়। এজন্য মূলধনের সংকট এক মালিকানা ব্যবসার একটি অন্যতম একটি অসুবিধা। 2 নম্বর হচ্ছে অসীম দায়। এই ক্ষেত্রে মালিকের যাবতীয় ব্যবসার ক্ষেত্রে যাবতীয় দায় মালিককে একাই বহন করতে হয়। এজন্য অসীম দায় মালিককে একাই বহন করতে হয়। এটি এক মালিকানা ব্যবসায়ের অন্যতম একটি অসুবিধা, গুরুত্বপূর্ণ একটি অসুবিধা। এরপরে আছে 3 নম্বর আছে ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই। ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই। এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়ের পৃথক কোনো সত্তা না থাকা এটি অন্যতম একটি তার জন্য অসুবিধা। 4 নম্বর হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব কম। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে স্থায়িত্ব কম হয়ে থাকে। চাইলেই সে 20 বছর 30 বছর এই ব্যবসায়টি ধরে রাখতে পারে না। এজন্য এর স্থায়িত্ব কম হলে এটি অন্যতম একটি অসুবিধা হিসেবে দাঁড়ায়। এরপরে 5 হচ্ছে দুর্বল ব্যবস্থাপনা। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যেহেতু মালিক একাই
ক্ষেত্রে অংশীদার থাকলে বা একাধিক অংশীদার থাকলে ব্যবস্থাপনার ক্ষেত্রে সহজ হয়। এক একজন এক একটি কাজে নিয়োজিত হয়ে যায় এবং এক একজন এক একটি কাজ হিসেবে তার সেটা বন্টন করা যায় এবং কাজটি দ্রুত ব্যবস্থাপনার প্রক্রিয়া সহজ হয়। এক্ষেত্রে একমালিকানা ব্যবসা যেহেতু মালিক একাই দেখাশোনা করে, প্রতিষ্ঠান পরিচালনা করে, সেক্ষেত্রে তার ব্যবস্থাপনাটা দুর্বল হয়ে যায় এবং এই জন্য এটি অন্যতম একটি অসুবিধা। 6 নম্বর হচ্ছে সম্প্রসারণের সীমাবদ্ধতা। এক মালিকানা ব্যবসায় সম্প্রসারণ সীমাবদ্ধতা কেমন? যে আয়তন ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে, চাইলে এর আয়তন বৃহদায়তন করা যায় না। এই সীমাবদ্ধতা এক মালিকানা ব্যবসায়ের একটি অন্যতম একটি অসুবিধা। মালিকের খামখেয়ালিপনা। এক্ষেত্রে মালিক যেহেতু একাই ব্যবসা দেখাশোনা করে, পরিচালনা করে, মালিক তার নিজে স্বাধীন মতো ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করে, নিজে স্বাধীন মতো পরিচালনা করে এবং দায়িত্ব বহন করে। এক্ষেত্রে মালিকের খামখেয়ালিপনা একটি অন্য ধরনের একটি অসুবিধা। এরপরে দেখা যায় যে আর কার্যক্ষেত্রে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার মধ্যে দেখা যায় যে এক মালিকানা ব্যবসায় গ্রামগঞ্জে সাধারণত হাট বাজারে বাড়ির আশেপাশে এই ব্যবসায়টি গড়ে তুলতে পারে। চাইলেই কি সে শহরাঞ্চলে এই ব্যবসাটি গঠন করতে পারে। এজন্য তাকে অধিক পরিমাণে সরকারি অনুমোদনপত্র, ট্রেড লাইসেন্স এগুলো সংগ্রহ করার প্রয়োজন পড়ে এবং কার্যক্ষেত্রে এই সীমাবদ্ধতার কারণে এক মালিকানা ব্যবসায়ী অন্যতম একটি অসুবিধা হয়ে দাঁড়ায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে জেনে নিলাম 8টি পয়েন্ট এক মালিকানা ব্যবসার অসুবিধাগুলো। প্রথমটি ছিল আমাদের কি মূলধন সম্পদ, 2 নম্বর ছিল অসীম দায়, 3 নম্বর ছিল ব্যবসায় পৃথকপূর্ণ সত্তা নেই, 4 ছিল স্থায়িত্ব কম, 5 দুর্বল ব্যবস্থাপনা, 6 সম্প্রসারণের সীমাবদ্ধতা, 7 মালিকের খামখেয়ালিপনা, 8 কার্যক্ষেত্রের সীমাবদ্ধতা। এবার আমি এগুলো মুছে দিচ্ছি। এখন আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অংশীদারি ব্যবসায় নিয়ে আলোচনা করব। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে জানবো যে প্রথমত অংশীদারি ব্যবসার ধারণা ও গঠন সম্পর্কে আমরা জানব যে ব্যবসায়ের জগতে এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি প্রাচীন ও জনপ্রিয় হলেও অংশীদারি ব্যবসার পরিধি আরও বৃদ্ধি ও ঝুঁকি কমিয়ে আনার জন্য অংশীদারের ভিত্তিতে ব্যবসা করার প্রয়োজন হয়। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি এবং আয়তন আরও বৃদ্ধি করার ক্ষেত্রে অংশীদারি ব্যবসা একটি যথোপযুক্ত ব্যবসা হিসেবে পরিচিত। এবার অংশীদারি ব্যবসার সংজ্ঞাটি জেনে নেওয়া যাক। একাধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকেই অংশীদারি ব্যবসায় বলে। বাংলাদেশের অংশীদারি ব্যবসায় 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি আইন অনুযায়ী এই অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠিত বা পরিচালিত হয়। তাহলে আমরা জেনে নিলাম কি অংশীদারি ব্যবসা কত সালে প্রতিষ্ঠিত? 1932 সালে। 1932 সালে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠিত হয় বা পরিচালিত হয়। এখান থেকে অংশীদারি ব্যবসার যাত্রা শুরু। এরপরে অংশীদারি ব্যবসার সংজ্ঞাটি আমরা জানলাম যে কি একাধিক অংশী
তাদের নিজস্ব পুঁজি বা সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসায়ী সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসা 1932 সালে পরিচালিত হয়ে আসছে। 1932 সালের অংশীদারি আইন দ্বারা এটি পরিচালিত। এরপরে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। এবার তাহলে আমরা জানলাম অংশীদারি ব্যবসায়ের গঠন সম্পর্কে, যে অংশীদারি ব্যবসায় কত সালে গঠিত হয় এবং এই অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা এবং এই সদস্য সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। এবার জানবো অংশীদারি ব্যবসায়ের গঠন প্রক্রিয়াটা কি। এই ব্যবসায় গঠন করা সহজ, কারণ কয়েকজন ব্যক্তি মিলে এই তাদের সামর্থ্য বা পুঁজি নিয়ে যে ব্যবসা গঠন করা সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। তাহলে দেখা যাবে যে ব্যবসাটি গঠন করা সহজ এবং এখানেও কোনো আইনগত ঝামেলা নেই। তবে এটি চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ বা পরিচালিত। চুক্তি অংশীদারি ব্যবসায় মূল ভিত্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা যাবে না। এক্ষেত্রে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তিটা মৌখিক থেকে লিখিত হলে যথোপযুক্ত হয়। এছাড়া অংশীদারি ব্যবসা আরো দৃঢ় মজবুত করার জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করা যেতে পারে বা নিবন্ধন করাও যেতে পারে। অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো থেকে আমরা বুঝতে পারি অংশীদারি ব্যবসায় চিহ্নিত করতে পারি যে এগুলো এটা হচ্ছে অংশীদারি ব্যবসা। সেই বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথমত সহজ গঠন, দুই চুক্তিবদ্ধ সম্পর্ক, লাভ লোকসান বন্টন, 4 পারস্পরিক আস্থা ও বিশ্বাস। বিশ্বাস 5 স্থায়িত্ব। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি কি? যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সহজ গঠন, দ্বিতীয়টি হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক, 3 নম্বর হচ্ছে লাভ লোকসান বন্টন, 4 পারস্পরিক আস্থা ও বিশ্বাস, 5 স্থায়িত্ব। এটি অংশীদারি ব্যবসায়ের মূল পয়েন্ট। এই পয়েন্টগুলো অংশীদারি ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে, তাহলে সেটি অংশীদারি ব্যবসা হিসেবে বিবেচিত হবে। যেমন এর গঠন প্রক্রিয়া সহজ, চুক্তিবদ্ধ সম্পর্ক থাকা বাধ্যতামূলক এবং লাভ লোকসান বন্টন যে কজন থাকবে, যে কজন মালিক দ্বারা এই ব্যবসাটি পরিচালিত হবে সেই কজন মালিকের মধ্যে সমুদয় লাভ লোকসানগুলো বন্টন সমানভাবে বন্টন হবে এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। তারপরে এর স্থায়িত্ব, স্থায়িত্ব মালিকদের উপরেই নির্ভর করে এবং তাদের আস্থা, বিশ্বাস এবং আত্মবিশ্বাসের উপরে এই অংশীদারি ব্যবসায় স্থায়িত্ব নির্ভর করে। তাহলে আমরা জেনে নিলাম একে একে অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য। এবার জেনে নিব অংশীদারি ব্যবসায় সুবিধা।
অংশীদারি ব্যবসার সুবিধাগুলো কি কি? প্রথমত সহজ গঠন, এটি আছে। প্রথমটি হচ্ছে সহজ গঠন, এটি অংশীদারি ব্যবসার একটি সুবিধা, সহজে গঠন করা যায়, আইনগত কোনো ঝামেলা থাকে না। 2 নম্বর হচ্ছে অধিক মূলধন, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অধিক মূলধনের প্রয়োজন হয় এবং এই অধিক মূলধন একাই বহন করতে হয় না, এবং এই মূলধনগুলো যত ব্যক্তির দ্বারা, যে কজন ব্যক্তির দ্বারা এটি পরিচালিত হবে সেই কজন ব্যক্তির পক্ষ থেকে এই মূলধনগুলো বহন করতে হয়। ঋণের সুবিধা, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ঋণের সুবিধাটি পাওয়া যায় এবং ঝুঁকি বন্টন, ঝুঁকি এককভাবে ঝুঁকি বন্টনের কোনো প্রক্রিয়া থাকে না, ঝুঁকিগুলো সমান ভাগে সবাইকে বহন করতে হয়, বন্টন প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এরপরে 5 নম্বর হচ্ছে দক্ষ পরিচালনা। 6 সম্মিলিত সিদ্ধান্ত। 7 সহজ বিরোধ সাধন। 8 দক্ষ পরিচালনা, অংশীদারি ব্যবসার একটি সুবিধা। পরিচালনার ক্ষেত্রে যে ব্যক্তি দক্ষ তাকেই কি নির্বাচিত করা হয় এবং তার দ্বারা কি পরিচালনা করা হয়। এছাড়া দেখা যায় যে দক্ষ হিসেবে তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, দক্ষ হয়ে ওঠার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং সে সেভাবে কি দক্ষভাবে অংশীদারি ব্যবসায় পরিচালনা করতে পারে। 6 নম্বরে সম্মিলিত সিদ্ধান্ত, সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি সিদ্ধান্ত উপনীত হয় এবং সবার মতামত গ্রহণ করে। 7 নম্বর হচ্ছে সহজ বিরোধ সাধন, এর বিরোধ সাধন সহজ, কারণ সম্মিলিত প্রচেষ্টা সবার মতামতের ভিত্তিতে এর বিরোধ সাধন ঘটানো হয়। তাহলে আমরা অংশীদারি ব্যবসায়ের সুবিধাগুলো দেখলাম, এখন আমরা জেনে নিব অংশীদারি ব্যবসায়ের অসুবিধাগুলো কি কি।
তাহলে বেশি ক্ষেত্রে দেখে নাও তোমরা যে একে একে 8টি পয়েন্ট আছে অংশীদারি ব্যবসার অসুবিধাগুলো কি কি। প্রথম অসুবিধা হচ্ছে স্থায়িত্বের অভাব। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের স্থায়িত্বে তাদের সিদ্ধান্তের উপরে তাদের মন মানসিকতার উপরে অংশীদারি ব্যবসায়টি টিকে থাকে। এজন্য স্থায়িত্বের অভাব এটি একটি গুরুত্বপূর্ণ একটি অসুবিধা এই ব্যবসার ক্ষেত্রে। অসীম দায়, এই ব্যবসায় দায়ের পরিমাণ অসীম, এটি একটি গুরুত্বপূর্ণ বাধা। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, যেহেতু সকলের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেক্ষেত্রে দেখা যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব হয় বা দেরি হয়। সত্ত্ব হস্তান্তরের অসুবিধা, মালিকানা সত্ত্ব হস্তান্তরের ক্ষেত্রে এর অসুবিধাগুলো দেখা যায়। তারপর দেখা যায় অসম মুনাফা বন্টন। মুনাফা বন্টন অনেক সময় অসম পর্যায়ে থাকে, সমান হয় না, সমানভাবে মুনাফা বন্টনের একটি অসুবিধা দেখা যায়। দেখা যায় যে এক একজনের অংশীদারদের এক এক ধরনের তার মূলধন বিনিয়োগ করে থাকে ব্যবসার ক্ষেত্রে। ধরো কেউ একজন অংশীদার ব্যবসায়ের ক্ষেত্রে 5 লক্ষ টাকা বিনিয়োগ করলো, কিন্তু দেখা গেল আরেকজন অংশীদার ব্যবসার ক্ষেত্রে 8 লক্ষ টাকা বিনিয়োগ করলো, আরেকজন অংশীদার ব্যবসার ক্ষেত্রে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলো। এভাবে এক একজনের মূলধন বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা বন্টনের দিক থেকে বিভিন্ন ধরনের অসুবিধা হয়। এই জন্য এই ধরনের অসুবিধা। এবার আছে সমঝোতার অভাব। সমঝোতার অভাব, সবার মধ্যে সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত সিদ্ধান্ত এবং সমঝোতার অভাবটা অংশীদারি ব্যবসার মধ্যে দেখা দিতে পারে। পৃথক সত্তার অভাব, এটি একটি গুরুত্বপূর্ণ অসুবিধা। গোপনীয়তার অভাব, যেহেতু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদার থাকে, একাধিক অংশীদার থাকে, সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়ে উঠতে পারে না। গোপনীয়তা রক্ষার অভাব এটি গুরুত্বপূর্ণ একটি অসুবিধা। তো আমরা একে একে 8টি পয়েন্ট দেখে নিলাম অংশীদারি ব্যবসায় অসুবিধা। আজকে তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কি কি শিখলাম অংশীদারি ব্যবসায়। এই পর্যায়ে আমরা শিখলাম অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, গঠন, প্রক্রিয়া, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার সুবিধা অসুবিধা। এর আগে আমরা শিখছি প্রথমে দিয়ে আমরা শিখেছিলাম এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায় কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এবং এর উপযুক্ত ক্ষেত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের লেকচার 1 ও 2 তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা নিশ্চয়ই এর থেকে অনেক কিছু শিখতে পেরেছো, নতুন অনেক তথ্য জানতে পেরেছো। তোমরা বাড়িতে যেগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে এবং সমস্যা হলে সেটা আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আগামী দিন দেখা হবে লেকচার 3 ও 4 নিয়ে। এই এক মালিকানার ভিত্তিতে ব্যবসা অধ্যায় 4-এর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে তোমাদের কাছ থেকে আমার বিদায় নিতে হচ্ছে। এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবার সুস্থতা কামনা করে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।